সবাই ফলো করে এবার। তো গতদিন আমরা হচ্ছে সি প্যানেল পর্যন্ত দেখছিলাম, তাই না? মনে আছে? গতদিন সি প্যানেল পর্যন্ত দেখেছিলাম, ডোমেন হোস্টিং কানেক্ট করা পর্যন্ত। এটুক তো মনে আছে আমাদের। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করবো, একটু সি প্যানেলে ঢুকি। তো যে এসিটা বন্ধ করে দেন তো, ঠান্ডা হয়ে গেছে। তো এটা হলো মনে করেন যে আমাদের সি প্যানেল। তো মানে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল যেটা। তো আমরা এখান থেকে ইমেল অ্যাকাউন্ট বানানোও দেখছিলাম গত ক্লাসে, যে ইমেল অ্যাকাউন্ট কেমনে বানাই। তো এই সি প্যানেলের ভিতরে আপনার সমস্ত ডেটা থাকে হচ্ছে মূলত এই যে আপনার ফাইল ম্যানেজার যে অপশনটা আছে এর ভিতরে। তো ম্যানুয়াল যদি কোনো সাইট হয়, মানে যেটা ম্যানুয়ালি বিল্ড, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো না বা কোনো সিএমএস দিয়ে বানানো না, সেগুলোই ফাইল ম্যানেজারে এনে ওই ফাইলগুলো কপি করে এনে এখানে বসায় দিতে হয়, আপলোড করতে হয়। ঠিক আছে, তখন সাইট আপলোড মানে হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনার সাইটটা লাইভ হয়। কিন্তু নরমালি আমরা তো ম্যানুয়ালি বিল্ড সাইট নিয়ে এভাবে কাজ করবো না, আমাদের সব কাজই ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেসে আসবে। আর ম্যানুয়ালি বিল্ড সাইট থাকলেও সেটা ক্লায়েন্ট বানায় আপনাকে দেবে, তার একটা ডায়নামিক ব্যাকএন্ড দিয়ে দেবে আপনাকে। তো আমাদের এখানে মূলত কাজ আসবে ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করা। ঠিক আছে, যে একটা ওয়ার্ডপ্রেস সাইট কেমনে বানায় বা কিভাবে সেট আপ করে সেই জিনিসটা। তো নরমালি আমরা ওয়ার্ডপ্রেসের একটা সাইট বানানোর ক্ষেত্রে আমি একটা কাজ করি নি, একটা সাবডোমেইন বানাই নি আগে, কারণ আমার ডোমেইনে তো অলরেডি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া আছে। সো আমার ডোমেইনে তো এখন আর আমার দিলে হবে না, কারণ আমার সাইট তখন রিমুভ হয়ে যাবে। তো আমি একটা সাবডোমেইন বানাই নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো যে কোনো ডোমেইনের আন্ডারে একাধিক সাবডোমেইন বানানো যায় হোস্টিং প্ল্যানে যদি আপনার এটা থাকে। সো সাবডোমেইন বানানোর জন্য যে ডোমেইনস অপশন আছে এখানে ক্লিক দিতে হয়, এই যে। তো এখানে দেখেন আমার এতগুলো সাবডোমেইন বানানো আছে। তো আমি চাইলে যে ক্রিয়েট এ নিউ ডোমেন এটাতে ক্লিক দিতে পারি, দিয়ে এখান থেকে একটা সাবডোমেন বানিয়ে দিতে পারি, এই যে। তো এখানে সিস্টেমটা হলো সাবডোমেনের ডিটেল আপনারা সবাই জানেন যে কেমনে বানাতে হয়। সো প্রথমে হলো আমাদের দিব, সে ফর এক্সাম্পল DM40 দিলাম, যে আপনাদের ব্যাচের আইডেন্টিটি অনুযায়ী করলাম। এরপরে হচ্ছে ডট, তারপরে হচ্ছে আমার যে মেইন ডোমেন আছে সেই মেইন ডোমেনের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার একটা সাবডোমেন। সো আমি জাস্ট এখানে সাবমিট করে দিব। একটু টাইম নিতে পারে। হ্যাঁ। হুম, মানে সি প্যানেল যার কাছে আছে, মনে করেন আপনার হোস্টিং এর প্যানেল যার কাছে আছে বা সি প্যানেল যার কাছে আছে, সে যা কিছু করতে পারে এখানে। আপনার যদি আমি দিই আপনি ইউজ করতে পারবেন। মনে করেন সোজা কথা, হোস্টিং এর মালিকানা যার থাকবে বা যে ওই হোস্টিং প্যানেলে অ্যাক্সেস আছে যার, সে সবকিছু কন্ট্রোল করতে পারবে। সেটা ডোমেইন থাকুক আর সাব ডোমেইন থাকুক, যাই থাকুক। হ্যাঁ, আমি ধরেন আপনাকে যদি এর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিই, আপনি সি প্যানেল অ্যাক্সেস করতে পারবেন। না, সাবডোমেনের এগেইনস্টে সি প্যানেল হয় না তো। সি প্যানেলের ভিতরে সবকিছু, আর সাবডোমেনের আন্ডারে হবে হলো ওয়েবসাইট। আমি সি প্যানেল তো নাও দিতে পারি, আপনাকে আমি দিতে পারি সাবডোমেনের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা। সি প্যানেল হলো মাদার। সি প্যানেলের ভিতরে আমার সমস্ত ওয়েবসাইট গুলো আছে বা আমার সব সাবডোমেন আছে। এখন আমার ওয়েবসাইট যদি বানানো হয় ধরেন ওয়ার্ডপ্রেসে, তাহলে আমি যদি আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিই, আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে পারতেছেন, মানে আপনার সাইটের ব্যাকএন্ড যেটা যে প্যান্থিয়ন দিয়ে যেভাবে আপনারা কাজগুলা করছেন, ওইটা হলো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, ওই সাইটের ওয়ার্ডপ্রেস। কিন্তু ওই সাইটের সি প্যানেলে কিন্তু ঢোকার অ্যাক্সেস আপনার কাছে নাই। ঠিক আছে, তো এইটা হলো আপনাকে যদি কেউ ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেয়, আপনি ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে পারবেন। বাট সি প্যানেলের অ্যাক্সেস আসলে সবসময় লাগেও না। সি প্যানেলের অ্যাক্সেসটাই যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া পর্যন্তই প্রয়োজন, বা কোনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত প্রয়োজন, এরপরে লাগে না। ওইটা সি প্যানেলে আসা লাগে না, ওয়ার্ডপ্রেসেই করা যায়। ওটার জন্য আপনার সি প্যানেলে আসার কোনোই প্রয়োজন নেই।
সি প্যানেল পর্যন্ত কাজ হলো এই যে আজকে ওয়ার্ডপ্রেস সেটআপ দেবো, আর যদি কখনো সাবডোমেন ক্রিয়েট করতে হয় সেটা, বা একটা ইমেল ক্রিয়েট করতে হবে সেটা, বা টেকনিক্যাল কোনো চেঞ্জেস যদি থাকে, যেমন অনেক সময় পিএইচপি ভার্সন আপডেট করতে হয়, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের আপনার এসএসএল সার্টিফিকেট যে বিষয়টা থাকে ওটা আপডেট করতে হয়। তো এই বাদে সি প্যানেলে আসলে কোনো কাজ নেই। ওয়ার্ডপ্রেস, 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 হ্যাঁ, আমরা তো ওয়ার্ডপ্রেস সেটআপ দেবো। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, মনে করেন যে সিম্পল হিসাবটা যদি আমরা এভাবে বুঝি, যে আমাদের মোবাইল, মোবাইল কিন্তু অ্যান্ড্রয়েডে রান করতেছে, অ্যান্ড্রয়েড যেগুলো, তো অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেম এটা তো সবার জন্য ধরেন সেম, কিন্তু আমি আমার ফোনে এক ধরনের থিম ইউজ করতেছি, বা এক ধরনের অ্যাপ ইউজ করতেছি, আর একজন আরেকটা করতেছে, সেটা তার মতো করে সে সেটআপটা করতেছে। তো আপনি যদি এটা চিন্তা করেন যে সি প্যানেল হইলো আমার অপারেটিং সিস্টেম ওয়েবসাইটের, এই অপারেটিং সিস্টেমের ভিতরে এবার কিভাবে আমি সাজাবো সেটার কাজ করে হলো সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পৃথিবীতে প্রচুর, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট হলো ওয়ার্ডপ্রেস, বা আপনি যদি এখন টপ মোস্টে ধরেন তাহলে ওয়ার্ডপ্রেস বসে আছে। অলরেডি একটা সিএমএস, এটা ম্যানুয়ালি বিল্ড করতে হয়, কোড করতে হয়, প্রোগ্রামিং করে, হ্যাঁ। আর এরকম সিএমএস আরো আছে, ওয়ার্ডপ্রেস এর মতো সিএমএস আরো আছে, ওই যে শপিফাই বলে, ড্রুপাল আছে, তারপরে আপনার এদিকে উইক্স আছে, বিভিন্ন রকমের সিএমএস আছে। তো এই সিএমএস গুলো দিয়ে এক একটা ক্রাইটেরিয়া এক এক রকম, এক একটা দিয়ে এক এক ভাবে বানায়। মানে আপনার ওয়ার্ডপ্রেস এখন পৃথিবীর 50% ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইউজ হয়। আপনার ম্যানুয়ালি বিল্ড ওয়েবসাইট কোনগুলো, যেগুলো মূলত আপনার হচ্ছে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে, বা যারা ওয়েবসাইটে টাকা পয়সা লেনদেন করে, বিভিন্ন সেলিং টেলিং করে, তারা অনেক সময় দেখা যায় ম্যানুয়ালি বিল্ড ওয়েবসাইট বানায় এক্সট্রা সিকিউরিটি করার জন্য, বা তারা এপিআই ইন্টিগ্রেট করে। তো ওইগুলো আসলে আমাদের দরকার না, ওইগুলো ডেভেলপাররা বোঝা পর্যন্তই শেষ। না, ডিজিটাল মার্কেটিং অংশও না এগুলো আসলে। আমি আপনাদেরকে জাস্ট এটাও আপনাদের অংশ না দেখার, কিন্তু এটা দেখানোর কারণ হলো যে অনেক ক্লায়েন্ট অনেক সময় আসে যে তার একটা ওয়েবসাইট আছে বাট ওয়ার্ডপ্রেসটা সে সেট আপ করতে পারতেছে না। এই বেসিক কাজগুলো আমাদের অনেক সময় করতে হয়। অথবা আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনার ভবিষ্যতে একটা ওয়েবসাইট তৈরি করা লাগতে পারে, পার্সোনাল কাজে হোক, বা ধরেন আপনি একটা ব্লগই বানাবেন বা একটা অ্যাফিলিয়েট সাইট বানাবেন। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, বাজেট সবারই স্বল্পতা থাকে প্রথম দিকে, যেহেতু আমরা কেউ এস্টাবলিশ এই ফিল্ডে তো না। তো হয় আমার অন্য ফিল্ড থেকে টাকা এনে এখানে খাটাতে হবে, অথবা নিজের সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে, বা ফ্যামিলি থেকে নিতে হবে। তো সেটা অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যাফোর্ড করতে পারে না। দেখা যাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট যদি একজন ডেভেলপারের কাছে বানাতে যান, কমপক্ষে হলেও তো আপনার কাছে 10,000 টাকা চার্জ করবে। খুবই সিম্পল, 10,000 টাকা চার্জ করবে। তো 10,000 টাকা কিন্তু একজন স্টার্ট আপ যে, বা যে একজন শুরুতে ব্যবসা শুরু করবে তার জন্য কিন্তু অনেক, অনেক টাকা, 10,000 টাকা। তো আমরা যদি সেটা নিজে একটু করতে পারি, তাহলে তো আমার ওইটার জন্য অ্যাটলিস্ট টাকাটা খরচ করা লাগতেছে। শুরু করলাম, এরপরে যখন আমার ওয়েবসাইটে আরো টেকনিক্যাল জিনিসপত্র লাগবে, বা যখন আরো আপডেট করবো, তখন তো আমি ইনকামে আসি, আমি তখন ওইখান থেকে নিয়ে সেটা আমি ডেভেলপ করবো। ওই কারণেই দেখান। যাই হোক, তাহলে আমরা দেখেন একটা সাবডোমেন কিন্তু ক্রিয়েট করে ফেলছি, যে অলরেডি সাকসেস। তো এখন আমরা যে কাজটা করব, আমরা একটু ব্যাকে যাব। তো ব্যাকে গিয়ে যে সি প্যানেলে যাব, সি প্যানেলে আসার পরে এখানে আরেকটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে এই যে এইচটিটিপিএস, এই যে প্রত্যেকটা ডোমেনের আগে দেখবেন এইচটিটিপিএস আসে। তো এটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। সো এটা হলো ব্রাউজারের একটা প্রোটোকল। এটা যদি আপনার ওয়েবসাইটে এই প্রোটোকলটা ইনস্টল না থাকে, তাহলে ব্রাউজার আপনার ওয়েবসাইটটাকে ভলনারেবল বা রিস্কি হিসাবে কাউন্ট করে। কারণ এইচটিটিপিএস যে ওয়েবসাইট গুলোতে ইনস্টল থাকবে সেখানে একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি এনাবেল থাকে, যাতে করে আপনার রেট দেখাবে, একদম যে দেখাবে যে এই ওয়েবসাইটে ঢোকাটা রিস্কি, আপনি ঢুকবেন কিনা, ঢুকলে আপনার দায়িত্ব, ব্রাউজার বা সার্চ ইঞ্জিন কোনো দায়িত্ব নিচ্ছে না। সো তখন আপনি যদি ওয়েবসাইটে ঢোকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন অনেকের ক্ষেত্রে হয়, অনেকে সফটওয়্যার ডাউনলোড করে বিভিন্ন জায়গা থেকে ক্র্যাক,
তো করতে যেয়ে দেখবেন ওই আগে বেশ এই সমস্যাটা হতো, সেটা হলো শর্টকাট লাগা। কেউ সমস্যায় পড়ছেন? শর্টকাট লাগা, ওই আপনার কম্পিউটারে যা ফাইল আছে সব শর্টকাট হয়ে যাবে, মানে আসল ফাইল থাকে না, সব শর্টকাট বানাবে, মানে ওই ফাইলগুলো সব নষ্ট। এইবার দিয়ে বলবে কি, আপনি আপনার ফাইলগুলো যদি পুনরুত্থান করতে চান তাহলে আপনি $এত দেন লাগবে। এই খুব একটা ডেঞ্জারাস এই ম্যালওয়্যার, এটা শর্টকাট। তো এটা আমি একবার সাফার করেছি, আর আমার চাচাতো ভাই একবার করেছে। তো আমার খুব বেশি সমস্যা হয় না, কারণ কি, যে আমি সব গুগল ড্রাইভে রাখি আমার ফাইল। আমার কম্পিউটারে যা আছে আমি ঝেড়ে দিছি, হার্ড ড্রাইভ পুরো ক্লিন দিয়ে দিছি। যে আমি পরে দেখছি যে এটা ম্যালওয়্যার, এটা ডাউনলোড করার সময় বা এটা করার সময় এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু আমার চাচাতো ভাই ওর হলো কম্পিউটারের দোকান, ওর তো সব হার্ড ড্রাইভে ভরা জিনিসপত্র, পুরো 1 টেরা জিনিস, মানে হার্ড ড্রাইভ ওর ম্যাক্সিমাম ভরা। কারণ যারা কম্পিউটার দোকানে যারা ব্যবসা করে তাদের বিভিন্ন টাকা রাখা লাগে, মানুষের ছবি, সার্টিফিকেট, অমুক তমুক হাবি যাবি কত কিছু থাকে। তো ও তো বিপদে, ও তো বলছে, হ্যাঁ ভাই আমার কোনো না কোনো আমার লাইন করতে হবে, নাহলে আমার মাথা পাইলে আমার ব্যবসা ট্যাবসা সব। তো আমি বলছি, তাহলে তুমি আমার একদিন সময় দাও, তুমি এমনি চালাতে লাগো, কিন্তু এটা না বুঝে শুনে করা যাবে না। পরে বহু খেসাখেসি করে, বহু আরো 2-3 জনের সাথে কনসাল্ট করে সে একটা অ্যান্টিভাইরাস পাইলাম, যাতে ওই শর্টকাট রিমুভ করা যায়। কিন্তু সেটাও বিরাট একটা প্রসিডিওর, মানে সহজে হবে না। কয়েকবার করে ট্রাই করে রাত 12টা পর্যন্ত লাগলো সেই জিনিস ঠিক করতে। হ্যাঁ, তো এটা এই যে সিকিউরিটি না থাকার কারণে বা আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় হয়। সো যে কোনো, এখন আসলে উইন্ডোজ অনেক বেশি আপডেট হয়ে গেছে। এখন আপনার প্রত্যেকটা ভার্সনের সাথেই উইন্ডোজের যে ফায়ারওয়াল বা যে ভাইরাস প্রোটেকশন এটা আছে, এটাই কিন্তু ক্লিন করে দেয়। অনেকে টেরও পায় না যে তার কম্পিউটার হয়তো বা ম্যালওয়্যার অ্যাটাক হয়েছিল, সেটা রিমুভ হয়ে গেছে। হয়তো বা 2-1 বার নোটিফিকেশন দিয়ে যায় ম্যালওয়্যার ফাউন্ড, এরকম নোটিফিকেশন। তো এইগুলা আপনার কিন্তু ডিটেক্ট হয় অনেক সময়, আবার অনেক সময় হয় না। কিন্তু এইচটিটিপিএস থাকলে সেটা একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি। আর এটা না থাকলে ব্রাউজার আপনাকে ওই ভালনারেবল এর তালিকায় ফেলে দেবে। এইচটিটিপিএস থাকলে যে সবাই আবার পরিশুদ্ধ তা কিন্তু না। যে এইচটিটিপিএস আছে বিধায় যে আমার ওয়েবসাইটে আমার সব লিগাল, বা আমি কোনো ম্যালওয়্যার ছড়াচ্ছি না বা কোনো আমি ভুল তথ্য ছড়াচ্ছি না, এটা কিন্তু আবার না। এইচটিটিপিএস আছে সেরকম ওয়েবসাইট থেকেই কিন্তু অ্যাটাকটা বেশি হয়। হ্যাঁ, মানে আপনার ভিতরে সে বিভিন্ন ধরনের কারুকার্য করে ওর ভিতরতে ব্রাউজারের চোখে একটা ধুলো দিয়ে দিচ্ছে। কিন্তু না দিলে তো ব্রাউজার আপনার প্রথমেই ধরে ফেলবে যে আপনি এখানে ঠিকঠাক কাজ করতেছেন না বা আপনার ওয়েবসাইটে সিকিউরিটি নেই। তো এই জন্য আমাদের এসএসএল সার্টিফিকেটটা দিতে হবে। সো এসএসএল সার্টিফিকেট দেওয়ার জন্য আমি গতদিন যেটা বলছিলাম, যে ম্যাক্সিমাম হোস্টিং প্ল্যানে এটা ফ্রি থাকে, আবার কোনো কোনো হোস্টিং প্ল্যানে এটা ফ্রি থাকে না, তারা বলে কিনে নিতে। তবে এই পুতুল হোস্টের ম্যাক্সিমাম হোস্টিং এই এসএসএল সার্টিফিকেটটা ফ্রি আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে সি প্যানেল যে অপশনটা, এখানে নিচে আসবো আমরা, এসে আমরা এই যে অপশনটা, এই যে দেখেন এসএসএল অর টিএলএস, এই যে অপশনটা, এখানে আসতে হবে। সো এখানে আসবো, এখানে আসার পরে একটু নিচে আসবো, যে ইনস্টল এন্ড ম্যানেজ এসএসএল ফর ইওর সাইট, এই যে এইচটিটিপিএস। সো আমরা এখানে ম্যানেজ এসএসএল এ ক্লিক করব, দিয়ে এইখানে দেখেন আমার যেহেতু ইনস্টল আছে সবগুলো, দেখেন গ্রিন আছে, এই যে দেখাচ্ছে ম্যানেজ ইনস্টলড এসএসএল ওয়েবসাইটস। সো যাদের প্রথম অবস্থায় থাকবে তাদের আসলে এটা থাকে না। সো এখান থেকে কোন ডোমেইনে আপনি এটা ইনেবল করতে চান, ডোমেইনটা সিলেক্ট করতে হয়। কারণ আমরা যে ডোমেইনটা এখন এই যে সিলেক্ট করলাম, এবার কি করতে হয়, অটো ফিল বাই ডোমেইন। দেন আপনি নিচে এসে এই যে ইনস্টল সার্টিফিকেট দিলে আপনার ডোমেইনে এসএসএলটা ইনস্টল হবে। এটা কার্যক্ষেত্রে আপনার আধা ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত টাইম নেয় অনেক সময় ইনাবেল হতে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি দেখবেন ইনস্টল দেওয়ার পরেও আপনার সাইটে ডেঞ্জার দেখাচ্ছে বা রেড জোনে যাচ্ছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তাহলে এইভাবে করে আমরা ইনস্টল দিয়ে দিতে পারবো এসএসএলটা, এবং সব সি প্যানেলেই এই অপশনগুলো আছে। যেখানে এসএসএল কিনে দেওয়া লাগবে না, সেখানে অপশনটা পেয়ে যাবেন। তাহলে বোঝা গেল তো, খুবই সহজ কিন্তু এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা, খুবই সহজ। আপনি অনেক সময় ক্লায়েন্টের কাজ দেখবেন যে তার সাইটে হয়তো বা এসএসএল অ্যাক্টিভ নাই,
সেটাও কিন্তু আপনার অনেক সময় করে দিতে হতে পারে। ওকে, তাহলে আমাদের বেসিক সেটআপ শেষ। এইবার আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ, যে একটা সাইটে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ করব। সো ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য এখন সব সি প্যানেলেই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার এই অপশনটা দেওয়া থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম। সো আপনি এইখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাবেন, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, এখানে ক্লিক দিবেন। এইখানে দেখেন সোজা ভাষায় লেখা আছে ইনস্টল, ইনস্টল, ইনস্টলে ক্লিক দিতে হবে। তো দেওয়ার পরে এখানে চুজ করতে হবে কোন ডোমেইনে আপনি ইনস্টল করবেন। তো আমি যে ডোমেইনটা যে DM40 সেটা সিলেক্ট করলাম। এবার এখানে WP ডিরেক্টরি বসানো থাকে, বাট আমরা WP ডিরেক্টরিটা উঠাই দেবো, কারণ আমরা ডোমেইনে ইনস্টল দেবো, কোনো ডিরেক্টরিতে না। সো এখানে যে ডিরেক্টরি দিক সেটা কেটে দিবেন, বুঝা গেল বিষয়টা? জাস্ট ডোমেইনটুকু এখানে ডিরেক্টরিটা কেটে দিবেন, যে বক্স ফাঁকা। ডিরেক্টরিটা হলো আপনি অনেক সময় মানুষ কি করে ডোমেইনে ইনস্টল না করে ডোমেইনের একটা এক্সট্রা ইউআরএল এ এটা ইনস্টল করে, ওরা বিভিন্ন টেস্ট টেস্ট করে আনজাম করে। কিন্তু আমি যখন মেইন ডোমেইনেই আমি চাচ্ছি যে আমার মেইন ডোমেইনে ওয়েবসাইট ইনস্টল হোক, তখন আমি তো ডিরেক্টরি রাখবো না, আমি তো মেইন ডোমেইনে ইনস্টল করবো। সেই জন্য আমি ডিরেক্টরিটা উঠাই দেবো। ক্লিয়ার? ওকে, এইবার দেখেন ওয়ার্ডপ্রেসের ইউজার আইডি পাসওয়ার্ড কি রাখবো সেটা আমার ব্যাপার, আমি এখান থেকেই সেটা চুজ করতে পারি। তো মনে করেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, দিলাম। তো এখানে আপনি ইউজার নেম আপনার মতো দিতে পারেন, পাসওয়ার্ডটাও আপনার মতো দিতে পারেন, আপনার খুশি। অ্যাডমিন ইমেলটাও আপনি আপনার মতো করে দিতে পারেন, যে আপনি অ্যাডমিন ইমেল কি রাখবেন। অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি এটা যদি মনে নাও রাখেন তাও ঢুকতে পারবেন। কিভাবে ঢুকবেন? তখন সি প্যানেলে আসতে হবে, সি প্যানেলে এসে সি প্যানেল থেকে যাইতে হবে। আর এটা মনে রাখলে সুবিধা হলো আপনি সরাসরি ঢুকতে পারবেন। আর যদি মনে না থাকে তাহলে কি করতে হয়? মনে না থাকলে হলো আপনার যে ওয়ার্ডপ্রেস ম্যানেজারেই যেতে হবে, এখান থেকে দেখাবে যে আপনার কোনটায় কোনটায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। দেখেন আমার এটা আছে, এটা আছে। সো আমি যেটাতে লগ ইন দেবো লগ ইন হয়ে যাবে। কিন্তু এটার জন্য আমার ঘুরে আসা লাগতেছে সি প্যানেল, কিন্তু আমার সি প্যানেল যাওয়ার প্রয়োজন পড়বে না যদি না আমি এই দুইটা জিনিস মনে রাখি। তাহলে আমরা এখন কি করব? নিচে আসবো, ইনস্টল দেবো, এই যে জাস্ট এটুকু। এই যে ইনস্টল হচ্ছে, একটু টাইম দিতে হবে। এই যে দেখেন আমাদের কংগ্রাচুলেশনস, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুল। তো এখন আমাদের একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢোকার জন্য আসলে কোন ইউআরএল ব্যবহার করতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো, সেটা আপনাকে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটা দিয়ে দেবে, এই যে এটা। এটা কপি করে বা সেভ করে রাখতে পারেন, অথবা সিস্টেমটা হলো আপনার ডোমেইন যেটা থাকবে, কারণ আমার ডোমেইন হলো এটা dm40.online, এটা হলো ডোমেইন, তাই না? সেই ডোমেইনের লাস্টে স্ল্যাশ বসাতে হয়, বসায় wp-admin, এটা বসালেও হয়। এইটাই দেখেন ওইটা, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ওইটাই দেওয়া আছে। তো আপনি এটা মনে রাখলেও হবে, মনে না থাকলেও জাস্ট ডোমেইনের লাস্টে এটা বসাই দিলেও হবে। এই ইন্টার দিয়ে আপনি দেখবেন আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে, ওই যে যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম ওইটা চাবে। এই যে তো আমরা ইউজার আইডি যেটা দিলাম ওইখানে সেটাই বসাবো, পাসওয়ার্ড যেটা দিলাম সেটাই বসাবো। তো লগ ইন দিলে এখন আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকবে। এরপর থেকে সি প্যানেলে আর কোনো কাজ নেই। এখন এই দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। আমরা এখান থেকে জাস্ট এই যে গেট স্টার্টেড না দিয়ে আমরা এক্সিট দিয়ে দেবো, মানে আমরা এই সফটওয়্যার ক্লাস অ্যাকাউন্ট খুলবো না। এই যে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এই যে ক্লিয়ার, এই যে ওয়ার্ডপ্রেসে ঢুকে গেলাম। এবার দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন আছে। আমরা যদি মাই ব্লগে একটু ক্লিক দিই, তাহলে দেখেন ওয়েবসাইটটা দেখতে এখন এরকম, কোনো থিম দেওয়া নাই, কিচ্ছু না, এই জন্য এই অবস্থা আছে।
সো এখন আমরা ওয়েবসাইটটাতে একটা থিম দেব, যে একটা থিম দেবো যাতে করে একটা ওয়েবসাইটের প্যাটার্নে আসে। তো থিম দেওয়ার জন্য আমাদের এখানে সিস্টেম হলো ওয়ার্ডপ্রেসের ভিতরে যে অপশনটা আছে হলো অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে যেতে হয় থিমস। তো এখন আমি বলি একটু, ওয়ার্ডপ্রেসে থিম দুই ধরনের হয়, একটা হলো ফ্রি থিম আর একটা হলো পেইড থিম। তো মোটামুটি যে ওয়েবসাইট গুলো আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পেইড থিম দিয়ে করে, অথবা সে কাস্টমাইজ করে আপনার ওয়ার্ডপ্রেসে যারা ডেভেলপার তাদেরকে দিয়ে। তো আমাদের আসলে থিম কেনার পয়সাও নাই, আবার ডেভেলপারও নেই, সেই জন্যই তো আমরা চেষ্টা করতেছি নিজেরা করবো। তাহলে আমরা কেমনে করবো? তো আমরা এক্ষেত্রে অনেকেই করে নাল থিম নামায়। নাল থিম মানে কি, যে সফটওয়্যার যেরকম ক্র্যাক নামায় না, তখন ফটোশপ লাগবে, ক্র্যাক খুঁজে আমরা ডাউনলোড করি, কারণ ওটা তো পেইড আমরা ইউজ করবো না, আমরা তো ক্র্যাক খুঁজে বেড়াই। তো থিম দেখা যায় একটা থিমের দামই $50, $60, $100, $200। তো মানুষ কি করে, একটা থিম বিশাল পছন্দ হয়েছে, ওই থিম তো আমার লাগবে। ধরেন কথার কথা, এই যে আমার এই যে ওয়েবসাইটটা, এটা দেখেন, এটা একটা থিম দেওয়া। তখন এই থিমের ডিজাইনটা এমন, আমার পছন্দ হয়েছে, এই থিমটা আমি দেবো। এখন এই থিমের আমি যদি দেখাই, যে থিমের নাম হলো রায়ান সিভি। হ্যাঁ, একটা ওয়ার্ডপ্রেস থিম, যে রায়ান সিভি। সো এই রায়ান সিভি থিমের দাম যদি আপনাদের দেখাই আমি, $39 এই সিভি, এই থিমের দাম। এখন কয়জন কিনবে এটা? সম্ভব? একটা পোর্টফোলিও সাইট বানানোর জন্য $39 দিয়ে থিম কেনা সম্ভব? সম্ভব না, তাই না? কারণ আমি নিজেও তো কিনিনি, $39 দিয়ে আমি থিম তো কিনবো না। আমরা কিনছি কিভাবে? কারণ আমাদের এই থিম ফরেস্ট বা এই যে আপনার এর প্রিমিয়াম আমাদের লাইসেন্স আছে। সো আমরা যে কোনো থিম ওইখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আমাদের কোম্পানি লাইসেন্স, এই কারণে আমরা পারি। সেই কারণে আমি নামাই নিয়ে ওইভাবে করে আমারটা ইনস্টল করে দিচ্ছি। তো সবার কাছে তো অ্যাক্সেস নাই, সবাই তো পারবে না। তো তখন কি করে, নাল নামায়। নাল নামায় মানে ওই ক্র্যাক থিমের, মানে ক্র্যাককে নাল বলে। তখন নাল নামানো মানে হলো সিকিউরিটি ফাঁকি দেওয়া হতো। এখন এই যারাই থিম বানাইছে এরা তো কম চালাক, তাই না? বা যারা এই নাল বানাইছে, মানে ওই থিমটাকে সিকিউরিটি ব্রেক করে যারা নাল বানাইছে, ওরা কি করে, ওর মধ্যে বিভিন্ন কিছু পুশ করে দেয়, ম্যালওয়্যার অমুক তমুক হাবিজাবি। এবার সাইট দেখা যায় ইনস্টল দিচ্ছেন, প্রথম দিন ভালো দেখা যাচ্ছে, দ্বিতীয় দিন চলছে, তৃতীয় দিন যে আপনার সাইটে কোনো ডাটা নেই, তখন বলবে যে আপনি এত কষ্ট করে সাইটটা সব কাস্টমাইজ করে বানাইছেন, তৃতীয় দিন যায় ওয়েবসাইটে গেল কই, 3 দিনের কষ্ট সব মাটি। বলবে এই জিনিস উদ্ধার করতে গেলে $20 দেন, $15 দেন। অথবা আপনার বিভিন্ন থিমের প্ল্যাটফর্মে ক্রোন জব দেওয়া থাকে, এটা বলা হচ্ছে ক্রোন জব। তো ক্রোন জবটা কি? ক্রোন জবটা মানে এমন একটা সিস্টেমের ভিতরে করা, ক্রোন জবটা সিম্পলি যদি আমি বুঝি, তাহলে এটা যে কোনো জায়গায় ইনস্টল দিলে এই থিমটা অটোমেটিক্যালি এটার নোটিফিকেশন চলে যায় এর মালিক বা ডেভেলপারদের কাছে। তো তখন ও এখান থেকে এটা ক্ষমতা রেখে আপনার ওয়েবসাইটটা ডাউন করে দিতে পারবে। ঠিক ইউটিউবে কপিরাইট যেরকম হয়, কপিরাইট ক্লেম করলো, ভিডিও ডাউন। ক্রোন জব ঠিক এরকম একটা প্রযুক্তি। তো আপনি এই রিস্কে তো যাওয়া ঠিক হবে না। আমি কি না আলো বা কেন দেবো, বা আমি মানে এই ডুপ্লিমিসি করে আসলে কোনো কিছু আগায় না। তো আমরা ওই পদ্ধতিতে যাবই না। আমরা কি করবো, ফ্রির ভিতরে কাজ চালাবো। আমার সেটা হয়তো বা অনেক দেখতে সুন্দর হবে না, বা সেটা হয়তো বা আমি যেভাবে চাচ্ছি সেভাবে হবে না, কিন্তু আমার পয়সা কম, আমার ওইটা নিয়ে সুখ শান্তি থাকতে হবে। ওই যে একটু আগে যেটা বললাম, বেশি চিন্তা চাহিদা থাকলে হবে না। আপনি যেমন, আপনার সেইটুকুর মধ্যেই সুখ খুঁজে নিতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, এখানে ফ্রি থিম দেবো। এখন ফ্রি থিমের ভিতরে অনেক রকম থিম আছে, খুঁজে পাওয়া যায়। তো এই ফ্রির ভিতরে আবার ফাঁকি আছে। কিরকম? ওই ফ্রি দিয়ে বলে যে এই ফিচার অ্যাক্সেস করার জন্য থিম কিনা লাগবে, মানে ওই যে সামনে দিয়ে রাখে যে এটা 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 এই, এবার আপনি যে খাতে যাবেন ওরা টাকা দেন। একবার মনে আছে, হ্যাঁ, হ্যাঁ। তো একবার মনে আছে, মনে করেন যে আমি তখন 3-তে না 4-এ পড়ি। তো আমার ফুফাতো ভাই, ওর সাথে আমি আসি যশোরে। তো এই মনিহারের পাশেই
তখন ছিল কনিকা হোটেল না কি ছিল একটা। তো আমি আরো খেতে গেছি দুপুরবেলা, খাইছি এবং ওইখানে বলছে মাংসের প্লেট এত টাকা বলেছে। তো দেখি খাচ্ছি, শেষ হচ্ছে আবার দিচ্ছে। খাইছি মনে করেন দুইজনে। হ্যাঁ, খাইছি মনে করেন যে ওই দেখবেন হোটেলে গেলে ভর্তা মর্তা অটো এনে দেয়, ওটার কিন্তু দাম বলে না। যে আমরা দুজন, আমি তো খাচ্ছি, ও খাচ্ছে, ও আমার চেয়ে বড়, আমি তো ছোট মানুষ, যখন 3-4 পড়ি, কত বুদ্ধি। তা আমি খাচ্ছি, ও খাচ্ছে, আমি চিন্তা, আমার তো চিন্তা নেই, দা টাকা দিলেও দেবে, ও তো যা করবে। শেষে এবার বিল দেখি যে এরকম আসছে 700 না 800 টাকা। আমি আর ও তো দুইজনে, আমি তো হাসতেছি, যে তো বিপদে উঠছি। এবার ও তো কয় আমার কাছে তো টাকা নেই, তাহলে ওর বিপদ। আহ, এবার আমি চিন্তা করতেছি যে তখন তো মোবাইল টোবাইল তো না, 3-4 পড়ি, মোবাইল কোনটা আসবে, তখন তো মোবাইলের যুগ ওরা এইভাবে, তখন মানুষ মোবাইলের দামই তো কত টাকা ছিল। তো আমি তো জিজ্ঞেস ভাই এত টাকা দাম কেন? তারপর হচ্ছে আপনি তো শুধু গোশের দাম বললেন, আমি তো গোশ খাইছেন 2 বার, এই ভর্তা ফর্তা খাইছেন, এগুলোর দাম দেবেন না। বিপদে তো পড়ে গেছি, কি করবো। আর ভাগ্য বলো, আমার কাছে মনে হয় কয় টাকা ছিল, আর ওর কাছে দিয়ে মিলাই ঝুলাই সেই দিয়ে হোটেল থেকে বাড়ি দিছি। তো ব্যাপারটা হলো যে এই থিমের মধ্যে এরকম যে আপনাকে দেখাবে, আপনি যে হচ্ছে টাকা দেন, বা আপনার ইনস্টলও করতে দেবে। হ্যাঁ, ইনস্টলও করতে দেয়, করলেন 2 দিন পরে যে দেখবেন যে আপনার কাছে টাকা আছে, ওই ইনস্টলও খায় দানে টাকা আছে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে আপনার 100% শিওর হতে হবে যে কোন থিমটা ব্যবহার করলে পরে টাকা চায় না। এই ব্লগ স্পটেও কিন্তু থিমের ম্যাক্সিমাম হয়। ব্লগ স্পটে আপনি থিম দেবেন, থিম ইনস্টল করবে, সবকিছু ওকে, দেখবেন আপনি সাইট রেডি, কমা ঘন্টাখানিক পরে ঢুকে দেখবেন সাইট বন্ধ। কি বলছে, ইউ আর কি, ইউ আর ইউজিং প্রিমিয়াম সার্ভিস, গেট পেইড টু আনলক। তো ওই হোটেলে বাইন্দে থাকার মতো কেস কিন্তু ঘটে যায়। তো এই জন্য আপনারা যে কোনো থিম ব্যবহার করবেন না, আমি একটা দুটা থিম দেখাই দিই, সেগুলো ব্যবহার করবেন। তো অ্যাড নিউ থিমে যাবেন। তো এখানে যে অ্যাপিয়ারেন্স এসে অ্যাড নিউ থিম ক্লিক দিলে এখানে আমার অপশন আসবে সার্চ থিম অপশন। তো এই থিমের ভিতরে আমরা সার্চ দিব হলো ডিজিটাল নিউজ পেপার। সেটা সার্চ দিবেন ডিজিটাল নিউজ পেপার। এই যে প্রথমে যেটা আসবে যে কালারটা কমলা কালারের, ঠিক আছে, এই থিমটা আপনারা ইনস্টল দেবেন, এই যে ইনস্টল। সিম্পল প্রসেসের ভিতরে আরো অনেক থিম আছে, আসলে সব ঘাটাঘাটি করা হয় না, তো আমার যে একটা দুইটা আমার মনে আছে, আমি সেগুলোই দেখা দিচ্ছি, আপনারা করে করে দেখতে পারেন। এবার অ্যাক্টিভেট করতে হবে, ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভেট। তো এখন আমাদের এই থিমটা ইনস্টল শেষ, অ্যাক্টিভেটও শেষ। এবার আমরা কি করবো, যে দেখাচ্ছে আমাদের অ্যাক্টিভ। সো আমরা এখানে থিম ডিটেল যে অপশন আছে এখানে ক্লিক দেবো, দিছি, দিয়ে এখানে আমরা যেটা করব এখন, ডিজিটাল নিউজ পেপার অপশনস, এখানে ক্লিক। আচ্ছা, এই অপশনস এ যাওয়ার পরে এবার বলতেছে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট প্লাগইন। তো একটা থিমের সাথে আসলে অনেকগুলো করে প্লাগইন থাকে, মানে থিমটা তো থিমই, কিন্তু এই থিমটাকে বিভিন্ন ভাবে এনাবেল বা কাস্টমাইজ করা হয় প্লাগইন দিয়ে, বা বিভিন্ন কাজ করা হয় প্লাগইন দিয়ে, ঠিক আছে। সো প্লাগইনটা আমাদের ইনস্টল দিতে হবে, যে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট প্লাগইন। সো ক্লিক দিলাম, যে ইনস্টলিং প্লাগইন, প্লাগইন ইনস্টল এন্ড অ্যাক্টিভেটেড, আমাদের প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন যে বিষয়টা, আমরা যদি সাইটটা একটু লোড করি, দেখেন এই যে সাইটটা বেসিক ডিজাইন আসছে, আর কোনো কিছু কিন্তু নাই। তো এখন আমরা যদি এই অবস্থায় কাজ করতে যাই, তাহলে প্রচুর প্যারা পোহাতে হবে, কারণ আমার এখানে কোনো কিছুই নাই, মেনু উঠাইলো সব নতুন করে বানাতে হবে। তো সেটা কিন্তু ডেভেলপার ছাড়া ঝামেলা, মানে এত কিছু আমরা মেনটেন করার মতো অবস্থায় না। তো আমরা কি করব, এখান থেকে এই ফ্রি থিম দেওয়ার সুবিধা হলো এই দেখেন, যে এগুলোর বলা হচ্ছে ডেমো, থিমের ডেমো, একটা ডেমো, একটা ডেমো, একটা ডেমো। এই ডেমো গুলোর উপর যেগুলোতে ফ্রি লেখা আছে, এইগুলো আপনি ফ্রিতে ডেমো ইনস্টল করতে পারেন। আর যেগুলো প্রো লেখা আছে এগুলো টাকা দিয়ে কিনতে হবে।
তো আমার থিম ডিজিটাল নিউজ পেপার, বাট আমি ওইখানে ধরেন এখন একটা ফ্রি ডেমো ইম্পোর্ট দেব। সো ফ্রি ডেমো ইম্পোর্ট দেওয়ার জন্য জাস্ট আপনি এটা ধরেন এই ডেমোটা আমি চুজ করলাম, তাহলে এটা ইনস্টল দেব, ইম্পোর্ট ডেমো। ডেমো ইম্পোর্ট প্রগ্রেস হবে নাকি না আল্লাহ জানে। কত বাংলাদেশে একজন প্লেন বানায় আকাশে উঠছে দেখলাম, বিশাল হাইপ হয়েছে, ঠিক আছে নিউজ। আমি বিষয়টা একটু আমি মানে নেগেটিভলি দেখি, মানে এই ধরনের কাজ বাস। কারণ সে যে প্লেন বানাইছে, ঠিক আছে তার প্রতিভা আছে, এই আছে, কিন্তু এই বানায় তো কোনো ফায়দা আছে? এই প্লেন প্লেন তো বানানো হয়ে গেছে। প্লেন এখন কত বেশি মানে আগাই গেছে টেকনোলজি সবকিছু, এখন এই প্লেন বানায় লাভ কি? ওর কোনো লাভ আছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, কি বিজ্ঞানের, এর কোনো বিজ্ঞানের বলে না। আবিষ্কার বলে না, মানে এটা আবিষ্কার বলে না, মানে হ্যাঁ ওইটা হতে পারে যে শর্ট ফিল্মটা, মানে আমি বলছি যে মিডিয়া যেভাবে কাভারেজ দিচ্ছে, দেখলাম তারেক যে অনুদান দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, ঠিক আছে ভালো কথা, অবশ্যই সেটা ভালো কাজ করেছে, কিন্তু মানে এই কাজের ফায়দাটা কি? মানে এই প্লেন বানায় আসলে লাভ কি? বাংলাদেশ কি আসলে কোনোদিন প্লেন বানাতে পারবে? মানে বাণিজ্যিক ভাবে প্লেন বানাতে পারবে বাংলাদেশ? বাংলাদেশে প্লেন কিনবে মানুষ, বা কিনলেও সেই ইঞ্জিনিয়ার, মানে আমি মানে দেখি কি বাংলাদেশের মানুষ মানে বুকার স্বর্গে বাস করে। দেখলাম আগের দিন অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারা দুটি ড্রোন বানাইছে, এটা বিশাল দেখলাম কাভারেজ, এই তার সাথে প্রতিযোগিতায় যাবে, বিশ্বের ভিতরে 67তম হয়েছে, তাই নিয়ে বিরাট গর্ব। তা আমার কাছে ড্রোন তোরা বানাচ্ছিস অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি আজকে, ও তো ছেলে বিলে বানাইছে কবে থেকে? ড্রোন বানাতে কি এখন কি শনি মঙ্গলবার লাগার কথা? মানুষ যদি 2 দিন ইউটিউব টিউটোরিয়াল দেখে, পার্টস পত্র সব বাজারে কিনতে পাওয়া যায়, কিনে লাগাই দিলে হয়ে যায়। এটা তো আবিষ্কার বলে না, এটাকে আবিষ্কার বলে? এটা তো আবিষ্কার না, এটা হইলো আপনার মানে কি বলে এটা, মানে সেট আপ করা, জাস্ট আপনি একজন কিনে এনে সেট আপ করে আপনার, হ্যাঁ হ্যাঁ এই যে প্লেনটা বানাইছে, হ্যাঁ আমি সেটা বলছি, যেটা কাজে লাগবে সেটা আবিষ্কার, এই ধরনের কাজ করে তো কোনো ফায়দা নেই। প্লেন মানে দেখতেছি শুধু ওই ইয়ে বানাইছে, তো প্লেন তো ও নতুন না, ওই সে অরবিল রাইট, উইলবার রাইট, সে হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ এই তো একটা আবিষ্কার, মানে নতুন যেটা আসলে মানুষ ব্যবহার করে না, কিন্তু প্রযুক্তিটা চাইলে ব্যবহার করা যায়, সেটা নতুন করে উদ্ভাবন করে। যে প্লেন যেটা বানাইছে, ঠিক আছে উঠতেছে ভালো কথা, কিন্তু এই প্লেন দিয়ে আসলে হবেটা কি? বা সে যদি মনে করেন যে প্লেন বানানো যদি সে শেখে, তারা কি বোয়িং বা এয়ারবাস যারা প্লেন বানায়, বা ম্যাকডোনাল্ড ডগলাস যারা পৃথিবীর সেরা বিমান প্রতিষ্ঠান, যারা যারা নির্মাণ করে, তারা কি ওরা নিয়ে যাবে? হ্যাঁ, আমি ধরেন আমি খুব একটা চমৎকার একটা ইয়ে দেখি, এপিসোড দেখে, আপনারা দেখেন কিনা যায় না, দেখতে পারেন, সেটা হলো এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন, নেট জিওর বা ন্যাশনাল জিওগ্রাফিকে। আমি না হলে এই পর্যন্ত 600-700 এপিসোড দেখছি, এই বিমান ক্র্যাশ কেন হয়, প্রত্যেকটা ক্র্যাশের ডকুমেন্টারি বানায় ওরা। এবং এটা কিন্তু কোনো বায়বীয় জিনিস দিয়ে বানায় না, ওই বিমানের যে ককপিট ভয়েস রেকর্ডার থাকে আর ফ্লাইট ডাটা রেকর্ডার থাকে, এটা সহ ওই তদন্ত কর্মকর্তাদের নিয়েই টোটাল বানায় যে প্লেনটা আসলে ক্র্যাশ হয়েছে কিভাবে। তো এই যে ওইখানে দেখি যে একটা ক্র্যাশের তদন্তই চলে কয়েক বছর ধরে, এবং অনেকগুলোর এক্সাক্ট কজ খুঁজে পাওয়া যায়, অনেকগুলো চাই না। এবং
খুব ছোট ছোট কারণে ক্র্যাশ গুলো হয়। যেরকম একটা ক্র্যাশ দেখলাম, আপনার প্লেন তো এখন সব অটোমেটেড, অটো পাইলটে চলে। প্লেন কিন্তু এখন পাইলটরা উড়ায় না, এটা আগে উড়াইতো। মানে নিজে পুশ করে উড়ানো বা নিজে আমি টান দিলাম উঠতেছে বা ডানে নিচে বামে যাচ্ছে, এখন কিন্তু প্লেন এভাবে উড়ায় না। প্লেন উড়ায় কম্পিউটার, পাইলট কম্পিউটারকে ইনপুট দেয় যে আমি এখানে যেতে চাই, এই ব্যাপার, এত ডিগ্রিতে যাব, এত আমার অল্টিটিউড থাকবে, এত স্পিড থাকবে, এটা কম্পিউটারের ইনপুট দেয়, কম্পিউটার ব্যবহার। তো একটা প্লেন নতুন আবিষ্কার হয়েছে, নতুন কোন মডেল, বোয়িং কত যেন 737 না কত, তো ওইটার একটা ভার্সন নতুন আসছে। ওই ভার্সনের সিস্টেম হলো পাইলটের সামনে যে ইয়োক থাকে, এই ইয়োকটা দিয়ে আসলে ম্যানুয়ালি উড়াতে হয়। ম্যানুয়াল উড়ানোর অপশনও আছে এখন, কিন্তু উড়ায় না, কারণ সব অটো পাইলট। তো ওইটা হলো সিস্টেম হলো, যদি আপনি কত পাউন্ডে এটা যদি ক্লিক করেন তাহলে অটো পাইলট বন্ধ হয়ে যাবে, তখন ম্যানুয়াল মোডে আসবে plane, তখন আপনাকে নিজে উড়াতে হবে, তখন কম্পিউটার আর নিয়ন্ত্রণ করবে না। তো ওই প্লেনে পাইলটের ছেলে ছিল, প্যাসেঞ্জার হিসেবে। তো ককপিটে কিন্তু পাইলট বাদে কারো ঢোকার অনুমতি নেই, আর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা থাকে তারা বাদে কেউ। তো পাইলট যেহেতু ক্যাপ্টেন, আবার ওই প্লেনের মানে, তো ছেলে নিয়ে আসছে ওই সিটে। ছেলে এসে করেছে কি, ও তো বোঝে না, পাইলটও এটা জানতো না যে এই ভার্সনে এই সিস্টেম নতুন অ্যাপ্লাই হয়েছে, যে এত পাউন্ডে এটা পুশ করলে অটো পাইলট ডিসএনগেজ হবে। উনি তো বুঝতেছে প্লেন অটো পাইলট চালাচ্ছে, যাই করি কোনো সমস্যা নেই, প্লেন অটো চল উড়বে। ওই ছেলে যে করেছে কি, ও তো বাচ্চা, ও যে এটা ঘুরাইছে এবং দিল, অটো পাইলট ডিসএনগেজ হয়ে গেছে, পাইলট টের পায় না। এটা অ্যালার্ম দেয়, কিন্তু ফার্স্ট অফিসার টের পাইছে, কিন্তু ফার্স্ট অফিসার অনেক জুনিয়র, আর যে ক্যাপ্টেন হচ্ছে আপনার মিলিটারি বা এয়ার ফোর্সের পাইলট, সো বিশাল রেঞ্জের ফারাক। ও যে বলবে স্যার এটা ভুল হচ্ছে, ওর বলার ওই মানে, বিশেষ করে দেখবেন যারা মিলিটারি বা এই ধরনের ইসে থাকে, একজন আর একজন এটা বলতে সাহস পায় না। তো যে বলবে যে স্যার এটা ভুল হচ্ছে, ওটা বলার সাহসই পায়নি। তো যতক্ষণে পাইলট টের পাইছে যে এটা অটো পাইলট ডিসএনগেজ হয়েছে, প্লেন সোজা নিচে যাচ্ছে, আর রাত্রে উঠতেছে, তো রাত্রে বোঝা যায় না তো কি অবস্থা। যখন জি ফোর্স কাজ করেছে, মুখটুক দেখা গেছে, তখন টের পাইছে। পাইলট যখন যাবে এখান থেকে এইটুক ডিস্টেন্স, জি ফোর্স কি জিনিস ও যেতে পারতেছে না। কোনোভাবে ওই সিটে যেতে পারতেছে না। শেষমেশ ওরে সরাই দিয়ে গেল, যতক্ষণে তো কাজ শেষ। কোনোভাবে সে প্লেন আর রিকভার, ক্র্যাশ। তারপরে ওই সিস্টেম নিয়ে কয়েকশো বিলিয়ন ডলার আবার ইনভেস্টিগেট হয়েছে যে এটা ঠিক কিভাবে করলে এই ক্র্যাশ আর কখনো হবে না। করে সেটা আবার এখন নতুন করে নতুন অ্যালার্ম সিস্টেম নিয়ে আসছে, নতুন অটো পাইলট ডিসএনগেজের সিস্টেম নিয়ে আসছে, যে এটা শুধুমাত্র পাইলটকে না, কো পাইলটকে সমানভাবে অ্যালার্ট করবে যে অটো পাইলট ডিসএনগেজ হয়েছে, তাকেও হাতে ফিল দেবে যে অটো পাইলট ডিসএনগেজ হয়েছে। তো এই যে একটা প্রযুক্তি, ধরেন একটা ছোট্ট প্রযুক্তি, এই প্রযুক্তি নাসা সহ বিশ্বের বড় বড় গবেষণা গবেষণাকারী প্রতিষ্ঠানেরা করতে গেলেও 10 বছরের একটা অভিজ্ঞতা যাবে। আর আপনি একটা প্লেন বানায় এটা পানির পান দিয়ে উঠলেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এইটা নিয়ে যে হাই, তার 20,000 50,000 টাকার আপনি দেন, সে আসলে এটা নিয়ে কি করে? তা আমি এইগুলোই যখন দেখি তখনই হতাশ হই। এটা না করে আমাদের স্কুল কলেজ লেভেলে যদি একটু পড়াশোনাটা ভালো করে করানো যায়, তারা দেশ চায়, আমার তো আপত্তি নাই, কিন্তু মানে এটা নিয়ে যে পরিমাণ হাইপ, আমাদের স্কুল কলেজে দেখেন কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, কোনো স্কুলে নেই। এটা বাচ্চা, তার তো পড়াশোনা বাদেও অনেক স্কোপ তৈরি হতে পারে। সবাই তো পরীক্ষায় ফার্স্ট আসে না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, হবে। মানে আমার এই জিনিসগুলো দেখলে মানে হাসি লাগে, খারাপ লাগে। তাই তো বলতেছি, আমি তো জীবনে করিনি। এত, ধরেন, এত পণ্ডিত সব হয়েছে, তাহলে বাংলাদেশে যদি প্রসেসর বানাইতে পারতো কম্পিউটারে, প্রসেসর কম্পিউটারের দুইটা প্রতিষ্ঠান, মানে একটা হলো ইন্টেল আর এখন মানে এএমডি বা রাইজেন, যেটা, এই দুই প্রতিষ্ঠান ছাড়া বিশ্বে কেউ প্রসেসর বানাইতে পারে না। তো এই প্রযুক্তি যদি একটা কেউ বানাইতো, তাহলে তো মনে হয় বুঝতে পারতাম যে কিছু একটা বানাইছে। যাই হোক, ভিউ এর ওয়েবসাইট দিলে দেখেন আমাদের ডেমো ইম্পোর্ট হয়ে গেছে, এবার দেখেন পুরো ওয়েবসাইটটা এই যে, দেখছেন আগে কি অবস্থা ছিল আর কিভাবে আসলো, এবার পুরো ওয়েবসাইট দেখেন লোড নিয়ে নিছে। এবার এখানে টুকটাক কাস্টমাইজেশনের কাজ আছে, সেগুলো আস্তে ধীরে করা যাবে, আপাতত এই পর্যন্ত পারলে আমাদের চলবে।
পুরো ওয়েবসাইট দেখেন এখন এই অবস্থা। আগে কয়দিন আগে দেখলাম খুলনায় একজন সে লোহার দণ্ডমন্ড কাটে হেলিকপ্টার নাকি এটা বানাইছে, উড়ে না উঠোনে ফেলায় রাখছে। এটা নিয়ে নিউজ কাভার শুরু হয়ে গেছে। হাস্যকর এক এক ব্যাপার রে ভাই। বাঙালি কবে বলবে? যাক, সে খারাপ কাজ না করে একটা ভালো কাজ করেছে, তাহলে তারা অ্যাপ্রিসিয়েট করি আমি। কিন্তু এটা নিয়ে তো হাইপ হওয়ার কিছু আসলে আমি দেখি না। অনেকে বলবে যে ভাই ভালো কাজ করেছে, আপনি কার্পণ্য করতেছেন। আসলে ওইটা না, আমি বলতে চাচ্ছি যে যে জিনিস আবিষ্কার হয়ে গেছে, অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গেছে, যে জিনিস established, কোটি কোটি মানুষ প্রতিদিন প্লেনে ট্রাভেল করতেছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয়েছে যার উপরে, তো এখনো বানাই লাভটা কি আমার? বা প্লেনের উপরে গবেষণা করুন, প্লেনের জ্বালানি খরচ কমানোর উপর গবেষণা হোক। সে এমন একটা প্লেন বানাইছে যেটা পানির ইঞ্জিনই চলে, তাহলে বুঝতে পারতাম যে নতুন কিছু হয়েছে। হ্যাঁ, যে মানুষের খরচ কম। হুম। কারণ- হ্যাঁ, সেটা গবেষণা বা আবিষ্কার বলে, এটা আবিষ্কার বলে না এটা। ওই প্লেন উড়ানোর দেখেন ওই ভিডিও আছে ইউটিউবে, যে মানুষ ডানার মতো করে ট্রাই করেছে, বিভিন্ন রকমের ট্রাই করেছে কিভাবে ভাসিয়ে রাখা যায়। এটাই হলো গবেষণা ছিল, যে কিভাবে ভাসিয়ে থাকা যায়, তারপরে না যন্ত্রপাতি বানাচ্ছে। যাই হোক, যা পারে করুক। বাংলাদেশের মানুষের আসলে কাজ নাই, তো এগুলোই করে। ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল বিষয়গুলো। তাহলে তাহলে আমি ক্লাস ভিডিও সেভ দিয়ে দিই।